আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসের টপিকটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন প্রাইমারি চাকরি প্রত্যাশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। অসংখ্যবার এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাছাড়া এই টপিকটি আরেকটি কারণে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই টপিকটি শিক্ষার্থীদের কাছে খুব জটিল কঠিন মনে হয়। কিন্তু আমরা যদি এই চ্যাপ্টারটি এই টপিকটি যদি আমরা বুঝে পড়ি, তাহলে কিন্তু এটা মোটেই জটিল কঠিন নয়, খুব সহজ। তো এই ধ্বনির পরিবর্তন কোনো সাধারণ মানুষ করেননি, ধ্বনির পরিবর্তন কোনো ব্যাকরণবিদ করেননি বা কোনো ভাষা বিজ্ঞানী করেননি, বরং ধ্বনির পরিবর্তন করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কথা বলতে যে তারা সহজকরণের জন্য একটি বলতে গিয়ে আরেকটি বলে ফেলেছে। সেটা সহজকরণের জন্য হতে পারে, সেটা অসাবধানতার কারণে হতে পারে, সেটা হতে পারে ভৌগোলিক কারণে। ধ্বনির পরিবর্তনে যেমন সাধারণ মানুষ কথা বলতে গিয়ে রিক্সাকে ফস করে বলেছে রিক্সা, লালকে বলেছে নাল, এরপরে বড়দাকে বলেছে বড়দাদাকে বলেছে বড়দা, ছোট দিদিকে বলেছে ছোটদি, এরপর রত্নকে বলেছে রতন, যত্নকে বলেছে যতন, গ্রামকে বলে ফেলেছে গ্রাম, পটপটকে বলেছে পটাপট, ফটফটকে বলেছে ফটাফট, কটকটকে বলেছে কটাকট, করিয়াকে বলেছে কইরা, বলিয়াকে বলেছে বইলা, চারকে বলেছে চাইর। এইভাবে এই যে সাধারণ মানুষ কথা বলতে যে পরিবর্তন করে ফেলেছে, সেই পরিবর্তনের মাঝে একটা শৃঙ্খলা আবিষ্কার করেছেন ভাষা বিজ্ঞানীরা বা ব্যাকরণবিদরা। তারা শৃঙ্খলা আবিষ্কার করেছেন, কিন্তু তারা এই শব্দগুলো তারা প্রয়োগ করেননি। ঠিক আছে, ধ্বনির পরিবর্তনে আমরা প্রথমেই আদি স্বরাগম পড়ব। তার আগে আরেকটি কথা আপনারা মনে রাখবেন, এই ধ্বনি তত্ত্ব নিয়ে বা ধ্বনি পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে জার্মানিতে। এই জন্য জার্মানিকে বলা হয়ে থাকে ধ্বনিতত্ত্ব গবেষণার সূতিকাগার বলা হয়ে থাকে। তো আজকে আমরা ধ্বনির পরিবর্তনে আমরা প্রবেশ করব। প্রথমেই আপনারা লেখেন আদি স্বরাগম। আদি স্বরাগম মানে কি? আদি মানে আগে, স্বরাগম মানে স্বরের আগমন। আদি স্বরাগম মানে হচ্ছে আগে স্বরের আগমন। আমি লিখে দিচ্ছি, আদি স্বরাগম মানে হচ্ছে আগে স্বরের আগমন। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। ডেফিনেশনটা আসলে ওইভাবে মুখস্থ করা দরকার নেই, আমরা উদাহরণের ভেতর দিয়েই আমরা ডেফিনেশনটা মনে রাখতে পারবো। ডেফিনেশনটা কি? আদি স্বরাগম এটা আগে স্বরের আগমন। এটার ডেফিনেশনটা হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে স্বরের আগমন ঘটাকে আদি স্বরাগম বলা হয়। যেমন স্পর্ধা, স্পর্ধা থেকে আস্পর্ধা, স্কুল থেকে স্কুল, বা স্ত্রী থেকে, এই যে দেখেন কিভাবে আদি স্বরাগম হলো। এখানে কিন্তু আ নেই, কিন্তু এখানে একটা আ এসে গিয়েছে। এখানে কিন্তু ই নেই, কিন্তু এখানে একটা ই এসে গিয়েছে। এখানে কিন্তু ই নেই, কিন্তু এখানে একটা ই এসে গিয়েছে। কোথায় এসেছে? আগে এসেছে। এজন্য এটি আদি স্বরাগম। তাহলে দেখেন আমাদের এই আদি স্বরাগমের ডেফিনেশন কিন্তু মুখস্থ করা দরকার নেই, জাস্ট বলতে হবে কি উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে স্বরের আগমন ঘটাকে আদি স্বরাগম বলে। ঠিক আছে, কিন্তু আদি স্বরাগম দেখে যদি আমরা ভয় পাই, আদি স্বরাগম কত জটিল বা কঠিন, তাই না? কিন্তু বিষয়টা কিন্তু সহজ। তাহলে আদি স্বরাগম গেল। এবার আমরা শিখবো হচ্ছে মধ্য স্বরাগম। লেখেন সবাই মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম এটা অর্থ কি? মধ্য স্বরাগম মানে হচ্ছে মাঝে স্বরের আগমন। এই মধ্য স্বরাগমটা আমরা অনেক সময় বলি যে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে মধ্য স্বরাগম বলে। এই সংজ্ঞাটা কিন্তু সঠিক নয়। এখানে একটা কথা সবসময় সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে
শব্দের মাঝে যে সংযুক্ত বর্ণ থাকবে বা যুক্ত বর্ণ থাকবে, ওই যুক্ত বর্ণের মাঝে যখন স্বরের আগমন ঘটবে তখনই তাকে আমরা কি বলবো? মধ্যস্বরাগম। যেমন যত্ন থেকে যতন, রত্ন থেকে রতন, গ্রাম থেকে গেরাম, যত্ন থেকে যতন, রত্ন থেকে রতন, গ্রাম থেকে গেরাম। এখানে সংযুক্ত বর্ণ কোনটা? সংযুক্ত বর্ণ হচ্ছে ত দন্তন্য যুক্ত, এখানেও ত দন্তন্য যুক্ত আছে, এখানে হচ্ছে গ র ফালা আছে। তার মানে এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ত আর দন্তন্য পাবো, এখানে আমরা কি পাবো? ত দন্তন্য পাবো, আর এখানে আমরা গ আর র পাবো। ঠিক আছে, এই জায়গাতে স্বরের আগমন ঘটবে, এই মাঝে স্বরের আগমন ঘটবে, এই মাঝে স্বরের আগমন ঘটবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই মাঝে কিভাবে স্বরের আগমন ঘটলো? যত্ন থেকে যখন যতন আমরা বলছি, এই ত নর মাঝে একটা অ আসছে, এখানেও একটা অ আসছে, আর গ্রাম থেকে গেরাম যখন বলছি তখন এখানে একটা এ আসছে, এখানে অ আর এখানে হচ্ছে এ আসছে, যে এ, গেরাম। এখন আপনারা বলতে পারেন যে গয়ের আগে তো একার আছে, রস্বইকার এবং রস্বইকার এবং একার, আমি আবারও বলছি, রস্বইকার এবং একার থাকে আগে কিন্তু উচ্চারণ হয় পরে। তার মানে গয়ের আগে একার আছে কিন্তু উচ্চারণ হচ্ছে গ আর র এর মাঝখানে, এই যে গ, এই যে র, এই যে গ আর র এর মাঝখানে কিন্তু একটা এ আসছে, এই যে এ আসছে। তাহলে মধ্য স্বরগম কখন হবে? উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝে যে সংযুক্ত বর্ণ থাকবে, ওই সংযুক্ত বর্ণের মাঝে যখন স্বরের আগমন ঘটবে তখন তাকে আমরা কি বলবো? মধ্য স্বরাগম বলবো। ঠিক আছে, এবার আমরা শিখবো হচ্ছে অন্তঃস্বরাগম। সবাই লেখেন, অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম হচ্ছে শেষে স্বরের আগমন, শেষে স্বরের আগমন। যেমন কিছু উদাহরণ আমরা নিই, সত্য থেকে সত্যি, বেঞ্চ থেকে বেঞ্চি, বা চার থেকে চারি। এখানে সত্য থেকে যখন আমরা সত্যি বলছি তখন কিন্তু শেষে একটা কি আসছে? ই আসছে। বেঞ্চ থেকে যখন বেঞ্চি বলছি তখন শেষে কি আসছে? ই আসছে। চার থেকে যখন চারি বলছি তখন এখানে ই আসছে, অর্থাৎ শেষে স্বরের আগমন ঘটছে। এখন রস্বইকার কিন্তু আছে আগে, কিন্তু উচ্চারণটা এখানে প্রধান, উচ্চারণটা পরে হচ্ছে। তাহলে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের শেষে স্বরের আগমন ঘটাকে অন্তঃস্বরাগম বলে। ঠিক আছে, এবার আমরা শিখবো হচ্ছে অপিনিহিতি বানানটা কেমন। এই যে অপিনিহিতি, অপিনিহিতি সবগুলোতে কিন্তু রস্বইকার। ঠিক আছে, অপিনিহিতি। এই অপিনিহিতিকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে, এই অ্যাপেনথেসিসের বাংলা প্রথম যিনি করেন তিনি হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম এই অ্যাপেনথেসিসের বাংলা করেছেন অপিনিহিতি। অপিনিহিতি থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে, প্রাইমারি সহ দশম থেকে 18তম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। অপিনিহিতিটা কি? অপিনিহিতি হচ্ছে পরের ইকার বা উকার যোগে যদি আগে উচ্চারিত হয়, অথবা সংযুক্ত ব্যঞ্জনের আগে যদি ইকার বা উকার আসে তাহলে সেটি হয় হচ্ছে কি? অপিনিহিতি। আমি আবারও বলছি, পরের ইকার যদি আগে উচ্চারিত হয় বা পরের উকার যদি আগে উচ্চারিত হয়, অথবা সংযুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার যদি আসে তাহলে সেটি হয় কি? অপিনিহিতি। যেমন কোরিয়া থেকে কইরা, চারি থেকে চাইর, বলিয়া থেকে বইলা, সাধু থেকে
সাউথ, বাক্য থেকে বাক্য, কাব্য থেকে কাব্য। এখানে দেখেন যদি আমরা বিশ্লেষণ করি কি পাচ্ছি, প্রথমে ক পাচ্ছি, তারপর কি পাচ্ছি, র পাচ্ছি, তারপরে কি পাচ্ছি, রস্বই পাচ্ছি, তারপরে কি পাচ্ছি, অন্তস্থ পাচ্ছি, তারপর কি পাচ্ছি, আ পাচ্ছি, তাই না? এখন আমরা এটা বিশ্লেষণ করে দেখি, এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা প্রথম পাচ্ছি ক, তারপর হচ্ছে রস্বই, তারপর হচ্ছে র, তারপর হচ্ছে আ। এখানে দেখেন র এর পরের রস্বই আর এখানে র এর আগের রস্বই, তাহলে পরের ইকার আগে আসলো। আবার এটা আমরা বিশ্লেষণ করি, প্রথমে কি আছে, চ আছে, তারপর কি আছে, আ আছে, তারপর কি আছে, র আছে, তারপর কি আছে, রস্বই আছে। এবার এটা এখানে দেখি, এখানে প্রথমে কি আছে, চ, তারপরে কি আছে, আ, তারপরে কি আছে, রস্বই, তারপর কি আছে, র। এখানে র এর পরে রস্বই আর এখানে র এর আগে রস্বই। এমনি ভাবে এটা আমরা বিশ্লেষণ করি, প্রথমে ব আছে, তারপরে ল আছে, তারপরে রস্বই আছে, তারপরে অন্তস্থ আছে, তারপরে কি আছে, আ আছে। আর এখানে কি হচ্ছে, এখানে প্রথমে ব আছে, তারপর রস্বই আছে, তারপরে কি ল আছে, তারপরে কি আ আছে। এখানে হচ্ছে ল এর পরে রস্বই আর এখানে আছে ল এর আগে রস্বই। এখানে আমরা একটু বিশ্লেষণ করে দেখি, প্রথমে হচ্ছে দন্তস্ব, তারপরে হচ্ছে সরেয়া, তারপরে হচ্ছে ধ, তারপরে হচ্ছে রস্যু। আর এখানে কি হলো, প্রথমে হচ্ছে দন্তস্ব, তারপরে সরেয়া, তারপরে হচ্ছে রস্যু, তারপর হচ্ছে ধ। এখানে ধ এর পরে রস্যু আর এখানে হচ্ছে ধ এর আগে রস্যু। এরপরে এখানে হচ্ছে ব, তারপরে কি আছে, আ আছে, তারপরে কি আছে, ক আছে, এরপর আছে অন্তস্থ জ। সেটা যাই হোক, কিন্তু এটা আমরা বিশ্লেষণ করতে পারবো। তাহলে জটা হচ্ছে শেষে, এখানে জটা শেষে, এখানে জ শেষে, জ ফালা বাক্য। সংযুক্ত ব্যঞ্জনের আগে কি আসছে, এখানে একটা রস্য এসে গেছে, সংযুক্ত ব্যঞ্জনের আগে এখানে একটা রস্য এসে গেছে। তাহলে এখানে পুরো যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি, আমি কিন্তু প্রুফ করে দিয়েছি যে পরের পরের এখানে কিন্তু রস্যই, যে র এর পরের রস্যই, এখানে দেখেন র এর আগের রস্যই, এখানে র এর পরের রস্যই, এখানে কিন্তু র এর আগের রস্যই। এমনি ভাবে এখানে হচ্ছে ল এর পরের রস্যই আর এখানে কিন্তু ল এর আগের রস্যই। এখানে ধ, তারপর হচ্ছে রস্য, আর এখানে কিন্তু এই যে ধ এর আগে কিন্তু রস্য এসে গিয়েছে। আর সংযুক্ত বর্ণ এখানে যে ক জ ফালা, ব জ ফালা, এর আগে কি এসে গেছে, এই যে ই এসে গেছে। সুতরাং এটা হচ্ছে কি, অপিনিহিতি। আমি কথা বোঝাতে পেরেছি? তাহলে অপিনিহিতি পরিবর্তিত রূপই হচ্ছে অভিশ্রুতি। মনে রাখা খুব সহজ, যেমন করিয়া কইরা করে, চলিয়া চইলা চলে, বলিয়া বইলা বলে, এভাবে অভিশ্রুতি কিন্তু হয়ে থাকে। আমরা এবার শিখবো হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ, অসমীকরণটা হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। যেমন পট, পট পট, ফট, ফট ফট, চট, চট চট। এখানে কি হলো, পটাপট, ফটাপট, ফটাফট, ফটাফট, চটাচট, চটাচট। এখানে দেখেন একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন কিভাবে ঘটেছে তার আগে আমাদের জানা দরকার সমীকরণ অসমীকরণ। আমি যদি এখানে এক্স লিখি, এপারে এক্স লিখলাম, এটা কিন্তু সমীকরণ। কিন্তু এখানে এক্স, এখানে ওয়াই, এখানে যদি আমি গরু লিখি আর এখানে যদি পাখি লিখি, তাহলে কিন্তু এটা অসমীকরণ। কিন্তু এখানে আমি পাখি লিখলাম, ঠিক আছে, এখানেও পাখি লিখলাম, এই যে পাখি, তাহলে এটা কিন্তু সমীকরণ। বাট গরু আর পাখি এটা অসমীকরণ, এটা সমীকরণ, এটা হচ্ছে অসমীকরণ। তাহলে পটপট এই দুটো জিনিস কিন্তু এক, তাহলে সমীকরণ। ফটফট এই দুটো জিনিস এক, তাহলে সমীকরণ। অসমীকরণ কিভাবে হলো, পটা আর পট কিন্তু এক নয়, এই কারণে কিন্তু এই যে অসমীকরণ।
তাহলে ডেফিনেশনটা কি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। যেমন এখানে আ নাই, কিন্তু এখানে একটা আ চলে আসছে। এখানে আ নাই, কিন্তু এখানে একটা এই যে আ চলে আসছে। এখানে আ নাই, কিন্তু এখানে একটা আকার আসছে, তার মানে স্বরেয়া আসছে। এই যে স্বরেয়া, কথা বুঝতে পেরেছেন? স্বরেয়া। তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। এটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিলাম। ধন্যবাদ সবাইকে।